আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আজ আমি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের FN 201 বিষয়ে একটু কথা বলবো। তোমরা জানো বিগত অনেকগুলো ক্লাস আমরা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করেছি। আমরা সিলেবাসের শেষেই চলে এসেছিলাম। আসলে আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব তার মাধ্যমে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তোমাদের যার যেটুক সমস্যা থাকবে সেগুলো তোমরা বলবে, আমি সেইভাবে তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করব। তাছাড়া কিছু কিছু পরীক্ষাও নিব। তবে পরীক্ষা নেওয়ার আগে আমি তোমাদের টপিক বলে দিব কোন টপিক থেকে তোমাদের পরীক্ষাটা নিব। আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিব, ছোট ছোট 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বারের জন্য। তোমরা সেভাবে প্রিপারেশন নিবে। আমি 4-5 দিন আগে জানিয়ে দিব যখন পরীক্ষা নিব, তোমরা সেইগুলো পড়বে খুব মনোযোগ দিয়ে। আশা করছি তোমরা সেই পরীক্ষাগুলো এনজয় করবে। তাহলে আর দেরি না করে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে ফুড ইনটক্সিকেশন সম্পর্কে পড়েছিলাম। ফুড ইনটক্সিকেশনের আরেকটা ব্যাকটেরিয়াজনিত ফুড ইনটক্সিকেশন বা ফুড পয়জনিং হলো স্ট্যাফাইলোকক্কাল ফুড পয়জনিং। স্ট্যাফাইলোকক্কাল ফুড পয়জনিংটা স্ট্যাফাইলোকক্কাস অ্যাওরেস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া এক ধরনের টক্সিন উৎপন্ন করে যা মানবদেহের ক্ষুদ্রান্তে প্রদাহের সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়াটি তাপ সহ্য করতে পারে, এমনকি এর থেকে উৎপাদিত যে টক্সিন তাও কিন্তু তাপে স্থিতিশীল থাকে। এই ব্যাকটেরিয়াটির জন্মাণু এবং বেঁচে থাকার জন্য সুক্রোজের প্রয়োজন হয়, অর্থাৎ কি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। এরা কার্বোহাইড্রেট থেকে শক্তি সংগ্রহ করে। তাহলে কার্বোহাইড্রেট যুক্ত খাবারে এই ব্যাকটেরিয়াটা বেশি জন্মাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তোমরা এতদিন ব্যাকটেরিয়া সম্পর্কে বা মাইক্রো অর্গানিজম সম্পর্কে পড়তে পড়তে জেনে গিয়েছো যে ব্যাকটেরিয়াতে তারা বেঁচে থাকে, যে খাবারগুলো তারা গ্রহণ করে সেই খাবারই কিন্তু এরা বেশি জন্মায়। তাপমাত্রা 25 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পিএইচ 4.8 থেকে 8 এবং ওয়াটার অ্যাক্টিভিটি 0.86 এর প্রয়োজন হয় এদের বেঁচে থাকার জন্য। এখানে স্ট্যাফাইলোকক্কাস অ্যাওরেসের একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এরা দেখো কলোনি দেখানো হয়েছে, এরা এইভাবে থাকে। এরা কিন্তু আগে ব্যাকটেরিয়াগুলো যেগুলো বলেছি সেগুলো কিন্তু ছিল কি রড শেপ, কিন্তু এরা কিন্তু কক্কাই, আমরা কিন্তু বলেছি কক্কাস যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু গোলাকার হয়, আর বেসিলিগুলো হয় লম্বাকৃতি। ব্যাকটেরিয়ার যে শ্রেণী বিভাগ তোমাদের পড়িয়েছিলাম ওইখানে কিন্তু বলেছি বেসিলি, কক্কাই, ভিব্রিও, তাই না? ভিব্রিওটা হয় কমার মতো। তাহলে এরা যেহেতু নামের মধ্যেই আছে স্ট্যাফাইলোকক্কাস, অর্থাৎ এরা কক্কাই শ্রেণীভুক্ত, তাহলে এদের আকৃতি হবে গোলাকার। খাদ্যদ্রব্য 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট রান্না করলে এই জীবাণু নষ্ট হয়, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়। 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড যদি পাস্তুরিত করা হয় তাহলেও এই জীবাণু নষ্ট করা যায়। সাধারণত দেখা যায় দুধ বা ফ্রুট জুস, এগুলা লিকুইড খাবারগুলো কিন্তু পাস্তুরিত করা হয়। সেই যদি 72 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড পাস্তুরিত করা যায় তাহলে এই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়। এই ব্যাকটেরিয়া 6 ধরনের হয়ে থাকে, বা এই পয়জনিংটা 6 ধরনের হয়ে থাকে, যেমন A, B, C1, C2, D এবং F। কাস্টার্ড ক্রিমযুক্ত বেকারি ফুড, মুরগি, গরুর মাংস, মাছ, সালাদ ইত্যাদিতেও এই জীবাণু থাকতে পারে। এই ব্যাকটেরিয়া আক্রান্ত হলে যে লক্ষণ হয় সেগুলো হলো অত্যাধিক লালা নিঃসরণ, বমি বমি ভাব বা বমি হওয়া, পেটের খিঁচুনি যাকে আমরা বেলি ক্রাম্পস
বা একে স্টোমাক ক্রাম্পসও বলা হয়, ডায়রিয়া, মারাত্মক অবস্থায় মলের সাথে রক্ত ও মিউকাস যেতে পারে। খাদ্য গ্রহণের 2 থেকে 8 ঘন্টার মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। এখানে স্ট্যাফাইলোকক্কাল পয়জনিং এর ক্ষেত্রে যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো তোমাদের দেখানো হয়েছে, যেমন পেটে ব্যথা, ডায়রিয়া, তারপরে জ্বর, নসিয়া, ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব, বমি, মেলেজ অর্থাৎ একটা অস্বস্তিকর ভাব, মাথায় হচ্ছে অস্বস্তি, শরীরটা ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, এরকম একটা ভাব হয়ে থাকে। এবার এতক্ষণ আমরা ব্যাকটেরিয়াল ইনটক্সিকেশন বা ব্যাকটেরিয়াল পয়জনিংগুলো সম্পর্কে জানলাম। গত ক্লাসেও ব্যাকটেরিয়াল পয়জনিং সম্পর্কে বলেছিলাম, আজকে আরেকটা বললাম, স্ট্যাফাইলোকক্কাল পয়জনিং। এখন আমরা ব্যাকটেরিয়া ছাড়াও কিছু কিছু ফুড পয়জনিং হয় অন্যান্য অণুজীব দ্বারা। সাধারণত অন্যান্য অণুজীব বা নন ব্যাকটেরিয়াল ইনটক্সিকেশনকে 3 ধরনের হয়ে থাকে। এই নন ব্যাকটেরিয়াল ইনটক্সিকেশনটা যেমন ফাঙ্গাল টক্সিন, ফাঙ্গাস দিয়ে হয়, বায়োকেমিক্যাল টক্সিন বিভিন্ন বায়োকেমিক্যাল দ্বারা হয়, এবং কেমিক্যাল টক্সিন বিভিন্ন রকম কেমিক্যাল যখন খাবারে যুক্ত করা হয় সে থেকে হতে পারে, প্রয়োজনের চেয়ে বা এক একটা খাবারের এক এক রকম কেমিক্যালস যোগ করার দরকার হয়, কিন্তু যদি এটা কেউ না জানে, যদি স্ট্যান্ডার্ড মেনটেন না করে, তাহলে কিন্তু সেটা টক্সিকেশনের সৃষ্টি করে। প্রথমে আমি তোমাদের ফাঙ্গাল টক্সিন সম্পর্কে বলছি। বিভিন্ন প্রকার মোল্ড, ইস্ট, মাশরুম, রাস্ট এগুলো হচ্ছে ফাঙ্গাল টক্সিনের উৎস। এদের মধ্যে কতগুলো উপকারী যেগুলো খাদ্য হিসাবে বা খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয়, আবার কতগুলো খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে, সেগুলো কিন্তু প্রক্রিয়াজাতকরণে বা খাদ্য হিসেবে ব্যবহার করা যায় না। যেগুলো বিষক্রিয়া সৃষ্টি করে সেগুলো হলো, একটা হচ্ছে আফলাটক্সিন, আরেকটা হচ্ছে পেটুলিন, আরেকটা হচ্ছে একটা আফলাটক্সিন আমি বললাম আলফাটক্সিন, আফলাটক্সিন কিন্তু ভিন্ন জিনিস। একটা হচ্ছে আলফাটক্সিন, একটা হচ্ছে পেটুলিন, আরেকটা হচ্ছে অক্রাটক্সিন। প্রথমে আমি আলফাটক্সিন সম্পর্কে তোমাদের বলছি। অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস প্রজাতির ছত্রাক খাদ্যদ্রব্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এরাই সাধারণত আলফাটক্সিন সৃষ্টি করে। এদের ওয়াটার অ্যাক্টিভিটি 0.85 এবং তাপমাত্রা 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার হয়। এই ধরনের ছত্রাক খাদ্যে B1, B2, G ইত্যাদি আলফাটক্সিন সৃষ্টি করে, যার মধ্যে B1 বেশি মারাত্মক। খেয়াল করে দেখো, আমি কিন্তু তাপমাত্রা, ওয়াটার অ্যাক্টিভিটির সংখ্যাগুলা ইংরেজিতে লিখেছি, কারণ দেখা যায় 4 আর 8 নিয়ে তোমাদের একটা বিশাল সমস্যা হয়। যদি তোমরা বাংলায় লিখো সমস্যা নাই, টিচাররা বুঝতে পারবে, কিন্তু তোমরা যখন পড়ো তখন যদি ইংরেজিতে করো তাহলে পড়াটা ভুল হয় না। অনেক সময় দেখা যায় 0.8 লিখেছি, তখন তোমরা কিন্তু 0.4 পড়ো। এই জন্যে পড়ার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি সংখ্যাগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করেছি। মাছ, মুরগি, দুধ জাতীয় খাদ্যে, ফলের জুস, বেকারি ইত্যাদিতে এই ছত্রাক সংক্রামিত হতে পারে। এবার আসো আরেকটা ফুড ইনটক্সিকেশন, যেটাকে আমরা বলেছিলাম ফাঙ্গাল টক্সিন। আরেকটা টক্সিন হচ্ছে পেটুলিন। এই পেটুলিন টক্সিনটা পেনিসিলিয়াম এক্সপেনসাম, পেনিসিলিয়াম ক্ল্যাভিটাম এবং পেনিসিলিয়াম পেটুলাম ইত্যাদি প্রজাতির কারণে খাদ্যদ্রব্যে এই পেটুলিন পয়জনিংটার সৃষ্টি হয়। এই প্রজাতির ব্যাকটেরিয়া প্রায় 15 মিনিট পর্যন্ত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সহ্য করতে পারে। তবে পেটুলিন পয়জনিং কিন্তু খুবই বিরল। ভুট্টা, বিট, গম, টমেটো, শসাতে এই ছত্রাকগুলো থাকতে পারে। কোন ছত্রাকগুলো? পেনিসিলিয়াম এক্সপেনসাম, পেনিসিলিয়াম ক্ল্যাভিটাম, পেনিসিলিয়াম পেটুলাম, এগুলা এই ছত্রাকগুলো থাকতে পারে। আরেকটা টক্সিন বলেছি অক্রাটক্সিন। কিছু মোল্ড যেমন অ্যাসপারজিলাস, অস্টিয়ানাস, পেনিসিলিয়াম, সাইক্লোপিয়াম ইত্যাদি দ্বারা খাদ্যে বিষক্রিয়া হতে পারে।
এই যে বিষাক্ত বা টক্সিনটা, এই টক্সিনটাই হচ্ছে ওক্রাটক্সিন। গম, চাল, আটায় এই জীবাণু বা এই যে আমি বললাম মোল্ডগুলো, এগুলো থাকতে পারে। বায়োকেমিক্যাল টক্সিন। কিছু খাদ্যদ্রব্যে প্রাকৃতিকভাবে কিছু টক্সিক সাবস্টেন্স থাকে যেগুলো রান্না করলে নষ্ট হয়ে যেতে পারে, তবে অতিরিক্ত গ্রহণ করলে শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। যেমন বাঁধাকপিতে গয়ট্রোজেন থাকে, যার অতিরিক্ত গ্রহণে আয়োডিনের শোষণে বাধা দেয়। লাল শিমে কাঁচা অবস্থায় হেমাগ্লুটেনিন থাকে, যার অতিরিক্ত গ্রহণে রক্তের লোহিত কণিকায় অস্বাভাবিকতা দেখা দিতে পারে। পনির ও রেড ওয়াইনে টাইরামিন থাকে, যা মাইগ্রেন ও উচ্চ রক্তচাপ সৃষ্টিকে প্রভাবিত করে। দেখেছো কতগুলা বায়োকেমিক্যাল টক্সিন খাবারে থাকে। এরকম অনেক অনেক খাবারে অনেক টক্সিনগুলো থাকে। আমি কয়েকটা কমন বায়োকেমিক্যাল টক্সিন তোমাদের সামনে উপস্থিত করেছি। এবার আসো কেমিক্যাল টক্সিন। খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণের সময় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, সার, কীটনাশক, ঔষধ যেগুলো সবজি ও ফলে ব্যবহার করা হয়, সেগুলোর কারণে কেমিক্যাল পয়জনিং হতে পারে। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, কপার, জিঙ্ক, সায়ানাইড, নিকোটিনিক অ্যাসিড ইত্যাদি। যদি খাবার যখন প্রক্রিয়াজাতকরণ করা হয় তখন কিন্তু খাবারে অনেক কেমিক্যালসই যোগ করা হয়। কিছু কেমিক্যালস আছে যে খাবারকে সংরক্ষণের জন্য বা খাবার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন, তবে এক এক খাবারের জন্য কিন্তু এক এক কেমিক্যালস ব্যবহার করার নির্দেশ রয়েছে। যদি কেমিক্যালসটা খাবারের উপযোগী হয়, অর্থাৎ নির্ধারিত কেমিক্যালস হয়, এবং সেটা যদি অনুমোদিত পরিমাণে ব্যবহার করা হয়, অর্থাৎ যতটুকু খাবারে যতটুকু প্রপোর্শনটা ঠিক রাখা হয়, তাহলে কিন্তু টক্সিন সৃষ্টি হয় না। যদি এই নীতিমালা অনুসরণ করা না হয়, অর্থাৎ নিজের ইচ্ছা মতো সার, কীটনাশক ব্যবহার করা হয়, যথেচ্ছ ব্যবহার যাকে আমরা বলি, এবং নির্দিষ্ট একটা ডিউরেশন পরে পরে সার কীটনাশক ব্যবহার করার কথা, সেই কীটনাশক ব্যবহার করেই যাচ্ছে পরপর কোনো সময় মেনটেন করছে না, পরিমাণটা ওইভাবে নির্ধারিত পরিমাণটা অনুসরণ করছে না, অথবা নির্ধারিত কীটনাশক ব্যবহার করছে না, তাহলে কিন্তু সেটা সকলের জন্যই ক্ষতিকর। যে ব্যবহার করছে তার জন্য ক্ষতিকর, যে খাচ্ছে তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তখনই কিন্তু তার দেহে টক্সিকেশনের সৃষ্টি করে। আবার খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় আমরা দেখা যায় টমেটো সস বা যে কোনো প্রিজার্ভ খাদ্য, প্যাকেটজাত খাদ্য, টিনজাত খাদ্যে বিভিন্ন রকম প্রিজারভেটিভস ব্যবহার করি। সেই প্রিজারভেটিভসগুলো যদি অনুমোদিত হয় তাহলে সেটা দেহের জন্য কোনো টক্সিন সৃষ্টি করে না, কিন্তু অনুমোদিত যদি না হয় তাহলে দেহে টক্সিন সৃষ্টি করে। তাছাড়া যদি অনুমোদিত কেমিক্যালস ব্যবহার করা হলো কিন্তু সেটা আবার পরিমাণটা অনুমোদিত না, তাহলেও কিন্তু, অর্থাৎ পরিমাণ যেটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হলো, তাহলেও কিন্তু তার দেহে টক্সিকেশনের সৃষ্টি করে। তখন কেমিক্যাল টক্সিনের শিকার হই আমরা, অর্থাৎ ভোক্তারা। এই পর্যন্তই তোমাদের ফুডবর্ন ইলনেস শেষ হয়ে গেল। আমি এখন তোমাদের একটা শর্ট নোট বিষয়ে আলোচনা করব, যেমন মাইকোটক্সিন। যখন তোমরা মাইক্রোবায়োলজি পড়ো তখন মাইকোটক্সিন শব্দটা তোমাদের সামনে চলে আসে। তাহলে আমরা এখন জানবো মাইকোটক্সিনটা কি আসলে। A mycotoxin is a toxic secondary metabolite produced by organism of the fungal kingdom and is capable of causing disease and death in both human and other animals. বুঝতে পেরেছো এই মাইকোটক্সিনটা কি? এটা হচ্ছে ফাঙ্গাল কিংডম দ্বারা সৃষ্টি একটা টক্সিন, যা হিউম্যান এবং অ্যানিমেলস সবার জন্যই কি করে, টক্সিকেশনের সৃষ্টি করে, এবং এটা বিভিন্ন রকম রোগ এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্য টার্ম মাইকোটক্সিন ইজ ইউজুয়ালি রিজার্ভড ফর দ্য টক্সিক কেমিক্যাল প্রোডাক্টস produced by fungi that readily colonize crops.
Mycotoxins can causes a variety of adverse health effect and pose a serious health threat to both human and livestock. The adverse health effects of mycotoxins range from acute poisoning to long-term effects such as immune deficiency and cancer. এই মাইকোটক্সিনের কমন সিমটমসগুলো হলো ক্রনিক ফ্যাটিক, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যাকে বলা হয় ADHD, র্যাশেস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD অ্যান্ড ডিপ্রেশন। খুব সামান্য ক্ষেত্রে দেখা যায় ডিমেনশিয়া এবং পার্কিনসন্স অ্যান্ড ক্যান্সার। কিছু খাবারে মাইকোটক্সিন বেশি পরিমাণে থাকে, স্পেশালি সিরিয়ালস, গ্রেইনস, নাটস, অয়েল সিডস, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, ভেজিটেবলস, কোকা অ্যান্ড কফি বিনস, ওয়াইন, বিয়ার, হার্বস অ্যান্ড স্পাইসিস are major mycotoxin vectors since they are consumed by a large mass of people and animals. কিভাবে মাইকোটক্সিনকে ট্রিট করা যায়? ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ পারসন who have suffered chronic and acute mold and mycotoxin exposure with possible mold toxicity can include oxygen therapy, immunotherapy, detoxification therapy, nutrient therapy, and immune therapy directed at improving and regulating the immune system. আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আশা করছি ফুড মাইক্রোবায়োলজি বিষয়ে যতগুলো ক্লাস হয়েছে তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো শুনেছো, বোঝার চেষ্টা করেছো এবং কোনো সমস্যা থাকলে যাদের কোনো সমস্যা ছিল তারা আমাকে নক করেছো, যারা কোনো সমস্যার মধ্যে পড়েছো কিন্তু নক করতে পারছো না বা নক করতে অসুবিধা বোধ করছো বা মনে করছো নক করা যাবে কিনা, তাদেরকে আবারও বলছি তোমরা নির্দ্বিধায় তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাও। আমরা সমস্যা সমাধানের জন্যই আছি। তোমাদের পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যা আমরা সবসময় সমাধান করব। তাছাড়াও অন্যান্য যেই সমস্যাগুলো তোমাদের আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে যা আমাদের কাছে তোমরা শেয়ার করতে চাচ্ছ, তাহলে সেই সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করো, আমরা তোমাদের পাশে দাঁড়াবো সেই প্রত্যাশা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তোমাদের সবাইকে ধন্যবাদ।